আপাতত আমি আমার বাড়িতেই আছি। আমার বাড়িতে তৌসিফক এসেছেন এবং ছবি আঁকছেন। তো ভাবলাম ছবি আঁকার ফাঁকে কিছু আড্ডা দিয়ে কিছু জিনিসপত্রের রেকর্ড রাখা ভালো। মতামত, মন্তব্য, চিন্তাভাবনা এবং যা মাথা দিয়ে র্যান্ডমলি পাস করে যায় সেসব কিছুর। তো আমার পূর্ব পরিচয় থেকে আমি যেটুকু জানি, একদম ছোটোবেলা থেকে উনি ছবি আঁকছেন। তো আপনার কাছে আমার প্রথম মানে এটা জানতে ইচ্ছা হয়, ধরুন এত ছোটোবেলা থেকে ছবি আঁকছেন, আপনি এখন মাশরুম আঁকছেন, বাঁদিকে একটা পদ্ম আছে, মহিলার ছবি আপনি অনেক আঁকেন, আমার বাড়িতেও একটা আছে। ধরুন সাবজেক্ট তো আপনার স্টাডি করা এগুলো হয়েই গেছে, এবং পৃথিবীতে মোটের উপরে মাশরুমের বেসিক স্ট্রাকচার একই। তো এত বছর ধরে যখন আপনি মাশরুম আঁকছেন বা পদ্ম আঁকছেন, আপনার কোথাও মনে হয় না যে আমি একই জিনিস রিপিট করছি? বা নিশ্চয়ই মনে হয় না বলে আপনি আঁকছেন, তাহলে সেক্ষেত্রে আপনি নতুনত্বটা কী পাচ্ছেন? মানে অবশ্যই আপনি মোর অ্যান্ড মোর রিয়েলিস্টিক কাজ করছেন না যে হ্যাঁ গতবারে আমি 3টে ডট দিয়েছিলাম, এবারে 25টা ডট ঠিকঠাক নামাতে পেরেছি, তাহলে সেই অ্যাঙ্গেলে তো জার্নিটা নয়। তাহলে এক্ষেত্রে মানে কোন নতুনত্বের সন্ধানে আপনি এখনও মাশরুম বা এখন একটা পদ্ম, যেটা আপনি মানে আগেও এঁকেছেন এখন আঁকছেন এবং মনে হচ্ছে না যে আমি বোর হচ্ছি বা না, ব্যাপারটা হচ্ছে যে ছবি আঁকা বিষয়টা এরকমই যে সেটায় রোজ নতুন কিছু আঁকবো এটা নয়, এটার টার্গেট পূরণ নয় বেসিক্যালি। মানে আজকে একটা আঁকলাম, কালকে আবার একটা নতুন কিছু আঁকতে হবে। তাহলে একটা মানুষ যদি সারা জীবনে তার জীবনে 40 বছর ছবি আঁকে, তাহলে 40 তার সাথে হচ্ছে মাল্টিপল করলে 365 দিনে আলাদা আলাদা ছবি আঁকতে হয় হিসেব মতো। কিন্তু তা তো সম্ভব নয়। আসলে ছবি আঁকা বিষয়টা হচ্ছে একটা দর্শন। একটা মানুষের দর্শন যদি তৈরি না হয়, দর্শন যদি না থাকে, ফিলোসফিক্যাল জায়গা না থাকে, তাহলে নতুন নতুন ছবি, নতুন নতুন ইয়ে আসতে পারে, আমি আসবে না বলছি না, কিন্তু কোথাও গিয়ে সেটা ওই ছবির জন্য ছবি আঁকা হয়। আসলে একটা ছবি আঁকায় সবসময় মানুষের বেড়ে ওঠা থাকে, তো যে কীভাবে সে দেখছে পৃথিবীকে, সে কীভাবে বেড়ে উঠছে। এবং এই একটা মাশরুম আঁকছি মানে, বা একটা পদ্ম আঁকছি মানে, শুধুই আমি ওই মাশরুম বা পদ্মের সৌন্দর্যটাকে আঁকছি না। কোথাও গিয়ে মাশরুম আঁকার মধ্যে দিয়ে এটা বলতে পারি যে এটা যেন অসংখ্য মানুষ। এবং দেখো আমার ইদানিংয়ের যে ঘটনা প্রবাহ, যে সাধারণ যে মানুষ, সাধারণ মানুষের অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। ওকে, তারা তাদের যোগ্য যে সম্মান বলো, যেটুকু যা প্রাপ্য বলো, তারা সেটা পায় না। মাশরুমও ঠিক বর্ষাকালে দেখবে একটু অনুকূল পরিবেশে সে তৈরি হয়, এবং অচিরেই সে হচ্ছে ঝরে যায়, ক্ষণস্থায়ী, ক্ষণজীবী। সাধারণ মানুষও তাই। অর্থাৎ একটা মাশরুমকে দিয়ে আমি ওই সাধারণ মানুষের যে কথাটা, সেটা বলার চেষ্টা করছি। একটা পদ্ম, পদ্ম আঁকছি মানে এটা নয় যে আমি একটা লালবাঁধের একটা পদ্মকে দেখে এসে আঁকছি মানে যে ওটাই আঁকছি। আসলে আমি ওটা দিয়ে বলতে চাইছি যে আহ, মানুষের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেধাগত চর্চা। এবং মেধার আহ, কি বলবো, মেধার ওটাকে বলা হয় মেধা। মানে ফুল যেরকম ফোটে, মেধাও সেরকমভাবে স্ফুরণ মেধার। স্ফুরণ, হ্যাঁ, সেইটা হওয়া দরকার। আসলে পদ্ম, এই যে পদ্মটা আঁকছি, পদ্মটা আসলে যদি দেখো, দেখবে যে পদ্মটা অদ্ভুত রকমভাবে করেছি। পদ্মটা কোথাও কি খুলছে, দেখো একটা একটা করে পাপড়ি খুলছে, এবং তার ভেতরের এটা যেটা গ্রে ম্যাটার, অর্থাৎ আমাদের যে একদম বোধের ভেতরের স্তর, সেখান থেকে এই যে রেণুগুলো উড়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি একটা বোধগত জায়গায় থাকি এবং সেটা যদি তার রেণু মানুষের মধ্যে ছড়িয়ে যায়, তাহলে সেই মানুষই এনলাইটেন্ড হবে। এটা আসলে পদ্মের ছবি নয়, এটা আসলে এনলাইটেনমেন্টের ছবি বা বৌদ্ধিক জাগরণের ছবি। তো এইভাবে আমি যেটা করি সেটা হচ্ছে খুব এগুলোকে মেটাফরিক্যাল ইয়েতে ব্যবহার করি। অর্থাৎ ধরো একটা পদ্ম মানে সে শুধু পদ্ম নয়, কতগুলো মাশরুম মানে সে শুধু মাশরুম নয়, বা একটা ল্যান্ডস্কেপ মানে শুধু একটা ল্যান্ডস্কেপ আঁকছি পাহাড়ের, কি একটা নদীর ল্যান্ডস্কেপ আঁকছি, কি একটা নৌকার ল্যান্ডস্কেপ আঁকছি, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে যে তাদেরকে দিয়ে আমি কোন কথাটি বলতে চাইছি, যে কথাটি আমি নিজে উপলব্ধি করছি, সেই কথাটি আমি মানুষকে বলার চেষ্টা করছি। এবার মানুষ সেটাকে যদি ল্যান্ডস্কেপ মনে করেন ল্যান্ডস্কেপ, যদি মনে করেন যে পদ্মের ছবি পদ্মের ছবি, যদি মনে করেন মাশরুমের ছবি মাশরুমের ছবি। কিন্তু আমার বক্তব্যের জায়গাটা কিন্তু শুধুই মানে নামমাত্র ল্যান্ডস্কেপ আঁকা বা অবজেক্টকে ধরা নয়। আরেকটা হচ্ছে ছন্দ, জীবনের একটা ছন্দ থাকে, প্রত্যেক মানুষের জীবনের ছন্দ থাকে। সেই ছন্দের জায়গাটাকেও ধরা, যে একটা পদ্ম কীভাবে সে মাথা তুলছে, যখন পদ্মের পাতা জলের উপরে আছে, বাতাস পেয়ে কীরকম তার ধারগুলো
মধ্যে কম্পন তৈরি হচ্ছে। তো মানুষের জীবনও তাই, স্থির, কখনো কম্পন, কখনো স্থির। তার একটা ভাসমানতা রয়েছে, ভেসে আছে, সে বাঁচার চেষ্টা করছে, সে হেরে যাচ্ছে, আবার আবার সে হচ্ছে নতুন কুঁড়ি ফুটছে, একটা ফুল তার ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থাৎ তার কাছের মানুষ যাচ্ছে, আবার পাশের কুঁড়িটা তার জন্ম হচ্ছে। এই রকম বিভিন্ন রকমের যে আমাদের মানসিক যে ইয়েগুলো, সেইগুলোকে আমি এইভাবে দেখার চেষ্টা করি, এগুলোকে এইভাবে বলার চেষ্টা করি ছবির মধ্যে দিয়ে। আচ্ছা, এবার পদ্ম বা মাশরুম সম্পর্কে আপনি এতক্ষণ অবধি যা বললেন, যে পার্টিকুলার যে বিষয়টাকে বা যে সাবজেক্টটাকে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে কেবল এটাকেই আঁকা চলছে, তার পিছনে মানে শুধু সেটাই থাকে না, তার পিছনে আরও অনেক গল্প থাকে বা আরও অনেক দর্শন থাকে বা চিন্তাভাবনা থাকে। যাই হোক, মানে মোট কথা সেটা কেবল সেইটুকুই নয়। এবার আপনার ব্যক্তিগত জীবন থেকে জানি যে আপনি বামপন্থী রাজনীতি করেন। আপনি বলছিলেন যে আপনার কাছে মাশরুম এখানে সাধারণ মানুষ হিসেবে আসছে। তাহলে আপনার কি মনে হয় যে পৃথিবীতে এরকম অনেক জিনিসই আছে যে জিনিসগুলো হয়তো আপাত দৃষ্টিতে কেবলমাত্র জড়বস্তু, কিন্তু আমার কাছে তারা অশ্লীল বা তারা আমার রাজনৈতিক দর্শনের সাথে যায় না, সেই জন্য তারা জড়বস্তু হলেও আমি কখনো আঁকবো না? নাকি আপনার এরকম মনে হয় যে না, পৃথিবীর সমস্ত জড়বস্তুই আমার কাছে আমার ন্যারেটিভ অনুসারে ধরা দেয়, কিংবা আমি তাদেরকে আমার দর্শন অনুসারে বা আমার রাজনৈতিক চিন্তাভাবনা অনুসারে ফিট করে আঁকতে পারি? নাকি এরকম অশ্লীল জড়বস্তু আপনার মনে হয় যে পৃথিবীতে অস্তিত্ব আছে, যাদের মানে যাদের কাছে আমার তুলি যাবে না, আমি যেতে দেবো না? না, প্রথমত হচ্ছে যে হুম, এরকম কোনো রিজিডিটি থাকা উচিত নয় যে অমুকটা আমি আঁকবো না, বা অমুকটা আমার মতের বিরুদ্ধে বলে তাকে আমি ধরার চেষ্টা করব না। আহ, এটা হচ্ছে প্রথমে ক্লিয়ার করে নেওয়া বেটার। তার কারণটা হচ্ছে যে ধরো আমার আজকে আমি, ধরো আমার মনে হচ্ছে যেন এই নাগরিক জীবন আমার ভালো লাগে না, তাই আমি নগর সভ্যতা, তার যে বিনুনি, তার যে বুনন আমি আঁকছি না, বা তার যে, কিন্তু সেটাকে তো আমি অস্বীকার করতে পারছি না। তাহলে আমি যে জিনিসটা অস্বীকার করতে পারি না, সেই জিনিস যে আগামী দিনে আমার ছবির মধ্যে আসবে না, বা তার যে তার শ্লীলতা অশ্লীলতা যাই থাকুক না কেন, সেটা যে আসবে না, এমনটা কিন্তু বলা যায় না। অর্থাৎ আজকে যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে না, এই জিনিসটাকে আমি আঁকছি না, আমি অ্যাভয়েড করছি, কিন্তু কালকে সময়ের তাগিদে, অর্থাৎ সময়টা খুব গুরুত্বপূর্ণ তো একজন আর্টিস্টের কাছে, যে কোন সময় কোন ছবি আঁকছি, কালকে সেটা আসতেই পারে, মানে ছবির মধ্যে সেটা আসতেই পারে। আচ্ছা, আমরা স্টিল লাইফের অন্তরে থাকা মানুষের জীবন নিয়ে কথা বললাম, শুনলাম। বস্তু দিয়ে আমরা কি করে মানুষের কাছে পৌঁছাতে পারি সেটা নিয়েও কথা শুনলাম। তাহলে আপনি যখন সত্যিকারের মানুষ আঁকছেন, এবং একটা হয়তো ল্যান্ডস্কেপের ভিতরে কয়েকজন মানুষ না, কারণ সেখানে ল্যান্ডস্কেপই হয়তো অনেকাংশে মানুষের গল্পটাকে বলে দিচ্ছে, আপনি যখন একেবারে পোর্ট্রেটই আঁকছেন, তখন আপনি সেটা কিসের জন্য আঁকছেন? মানে সেটা কি মুখের এক্সপ্রেশন ধরার জন্য, নাকি মানে তার বেশভূষা ধরার জন্য, নাকি তার মানসিক অবস্থাটাকে ধরার জন্য? আপনি পোর্ট্রেট কি ভেবে আঁকেন? যেমন একটা নারীর হয়তো মুখ আঁকছেন বা একটা বাচ্চার মুখ আঁকছেন, সেটার উদ্দেশ্য কি থাকে বা কি ভাবনা দেখে মনে হয় যে রং তুলি নিয়ে বসে আমি গাছের পাতার বদলে মানুষের মুখটা আঁকবো? আচ্ছা, প্রথমত হচ্ছে পোর্ট্রেট কথাটা, আমাদের এখানে একটা ধারণা রয়েছে যে পোর্ট্রেট মানে বোধহয় একটা মানুষকে যেরকম দেখতে আমি সেই রকম আঁকছি। আসলে কিন্তু বিষয়টা তা না। পোর্ট্রেট মানে যে কোনো একটা মানুষ হতে পারে, জড়বস্তু হতে পারে, সকলের পোর্ট্রেট হতে পারে। এবার সচরাচর যেটা হয় সেটা হচ্ছে পোর্ট্রেট বলতেই আমাদের মানে মাথায় যে ছবিটা ভেসে ওঠে, যে একটা সুন্দর আহ, একদম একটা মানুষ যেমন দেখতে তার তেমন পোর্ট্রেট হওয়া উচিত। আমি এটাকে একটু ডিফার করি। আমার মনে হয় যেন পোর্ট্রেট আঁকা ব্যাপারটা হচ্ছে আহ, যা দেখছি তাই আঁকছি, এটাতে আমি আনন্দ পাই না, তাই আমি সেই ধরনের পোর্ট্রেট আমি আঁকি না। আঁকি না মানে একটা সময় এঁকেছি, এবং সেগুলো খুব কমার্শিয়াল কাজকর্ম, বা কেউ যদি আঁকার জন্য আমাকে বরাদ দিয়েছেন, আমি সেগুলো এঁকেছি। কিন্তু নিজে যখন আমি পোর্ট্রেট আঁকি, তখন আমি চেষ্টা করি সেই মানুষটার অভ্যন্তরটাকে ধরার। অর্থাৎ আমরা যদি দেখি, এই এই প্রসঙ্গে একটা ছবির উদাহরণ দিই, যে আমরা দেখবে বাজারে অনেক রকম পোস্টার পাই, এবং তার মধ্যে অনেক রকম আঁকা পোর্ট্রেট পাই, সেটা এক রকমের। আবার পরিতোষ সেন তার নিজের যে পোর্ট্রেট আঁকলেন, সেলফ পোর্ট্রেট, সেটা আর এক রকমের। আমরা যদি ভ্যান গগকে দেখি, তার সেলফ পোর্ট্রেট, সেটা আরেক রকমের। আবার একটা গম ক্ষেতের মধ্যে দিয়ে টুপি পরে একটা লোক চলে যাচ্ছে, সেটাও তার সেলফ পোর্ট্রেট। অর্থাৎ পোর্ট্রেট মানে চোখ, নাক, মুখ, কান সুন্দর আঁকছি এবং সেই মানুষটার অবয়বটাকে ধরে ফেলছি, তা নয়। সেই মানুষটার চিন্তা, তার চেতনা, সে
সে কী রকম মানে চরিত্রের সাক্ষ্য বহন করছে, সবটা যদি ধরা হয় তবেই সেটা পোর্ট্রেট। ফলে আমি যখন পোর্ট্রেট আঁকি আমি সেই মানুষটার সমগ্র মানুষটাকে ধরার চেষ্টা করি, যে সে কি খায়, কি খেতে ভালোবাসে, কি খেলা দেখতে ভালোবাসে কিনা, সে কৌতুক প্রিয় কিনা, সে গম্ভীর কিনা, এই ব্যাপারগুলো ধরা। এক্সপ্রেশন তো একটা থাকেই, অবশ্যই থাকবে, এক্সপ্রেশন খুব প্রয়োজন, কিন্তু শুধু এক্সপ্রেশনটাই শেষ কথা বলবে না পোর্ট্রেটের ক্ষেত্রে। এটা আমার মতামত আর কি। যার ফলে আমি যখন পোর্ট্রেট আঁকি ওগুলোই মাথায় রাখি আর কি, যে সেই মানুষটাকে অন্তত ধরার কিছুটা যদি করা যায়। কেননা পোর্ট্রেট একটা কিন্তু ঐতিহাসিক দলিল। এই মানুষটা এরকম দেখতে ছিল 2025 সালে, ব্যাপারটা এরকম নয়। এই মানুষটা 2025 সালে এরকম দেখতে ছিল এবং এটা ভাবতো, এটা পোর্ট্রেটের সার্থকতা। আচ্ছা, আমরা ছবি সাবজেক্টের বিষয় নিয়ে কথা বললাম। এবার যদি আমি মিডিয়ামের দিকে যাই, যে আপনি কোনটাকে চয়েস করছেন, এই চয়েস করার ক্ষেত্রে আমার মনে আছে অনেক দিন আগে আমি আপনার একটা ফেসবুক পোস্ট দেখেছিলাম, নতুন আর্টিস্টদের উদ্দেশ্যে আপনি বলছেন যে মিডিয়ামটা বড় কথা নয়, কি আঁকছো সেটা বড় কথা, কিন্তু তারপরেও তো আপনি কেবল কাগজে আঁকেন না, আপনি সব কিছুতেও আঁকেন। এবং আমি নিজের চোখের সামনে দেখেছি আপনি কাঠের কোস্টারে প্যাস্টেল ঘষে আঁকছেন। এবার এক্ষেত্রে আপনার কি কোথাও মনে হচ্ছে যে আমি একটা হয়তো পার্টিকুলার ল্যান্ডস্কেপ, সেটা আমি এই অ্যাক্রেলিকে করব না প্যাস্টেলে করব, এবং কিসের উপরে করব সেটা আমি ল্যান্ডস্কেপটা ডিমান্ডে যাচ্ছি, নাকি এটা জাস্ট একটা মানে অভিযানে বেরোনোর আনন্দ, যে হ্যাঁ মানে আমি কিসে কিসে ল্যান্ডস্কেপ তুলতে পারি? এটা কি সেই রকম একটা যুদ্ধ জয়ের আনন্দ, নাকি ল্যান্ডস্কেপ একটা পার্টিকুলার মিডিয়ামকে ডিমান্ড করে, বা পোর্ট্রেট একটা পার্টিকুলার মিডিয়ামকে ডিমান্ড করে, এরকম বলে আপনার মনে হয়? হ্যাঁ, এক্ষেত্রে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মিডিয়াম ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। অর্থাৎ এই কারণেই গুরুত্বপূর্ণ নয় যে হিসেব করলে দেখা যাবে যে প্রথাগত যে ছবি আঁকার যে মিডিয়াম, 6টা 8টার বাইরে কোনো মিডিয়াম নেই। অর্থাৎ সেই জল রং, সেই প্যাস্টেল, সেই ওয়াটার কালার, অ্যাক্রিলিক, অয়েল, এই আর কি। এবার তারপরেও গোয়াস রয়েছে, পরবর্তীকালে টেম্পারা এসেছে, এই সমস্ত বিভিন্ন রকম মাধ্যম এসেছে। তো কী আঁকছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা তো বটেই। আর একটা হচ্ছে যে নতুন মাধ্যমকে জানা, এটা আমাকে খুব আনন্দ দেয়। এই কারণে আনন্দ দেয় যে এই যে কাঠের কোস্টারের উপরে যে প্যাস্টেলটা ধরছে এবং একটা অদ্ভুত টেক্সচার তৈরি করছে, এটা দিয়ে যখন আমি দেখলাম যে বা একটাতে হচ্ছে, তখন আমি ওটা একটা সিরিজ করে নিলাম। ঠিক আছে? অর্থাৎ এরকম কখনো নয় যে আমাকে একটা ল্যান্ডস্কেপ আঁকতে হবে কি আমাকে একটা পদ্ম আঁকতে হবে বলে আমার ওই রঙটাই চাই, না হলে আমার পদ্মটা হবে না। অর্থাৎ কাঠের কোস্টারের উপরে আমি এই একটা প্যাস্টেল ঘষে যখন কাজ করছি একটা সারফেসের মধ্যে, আবার এটাও ঠিক যে এই একটা সরু তুলি দিয়েও আমি তার উপরে কাজ করতে পারি। মানে কখনো এরকম নয় যে ওই প্যাস্টেলটা আমার কাছে নেই বলে ওই ছবিটা আসছে না। অর্থাৎ আমার কাছে মিডিয়াম বলতে আমার কাছে এই মুহূর্তে যা আছে, যেটা আছে, যেটা আমাকে প্রকৃতি দিয়েছে অথবা দেয়নি, যেটা আমার ব্যাগের মধ্যে বহনযোগ্য, সেটাই আমার কাছে মিডিয়াম। অর্থাৎ মিডিয়াম কীরকম পাল্টে যায়, একটা উদাহরণ দিই। আমি এখন কাগজে কলমে আঁকছি। আচ্ছা, আমি যদি জঙ্গলে থাকতাম, আমি যদি এই অত্যাধুনিক রং তুলি কাগজপত্র না পেতাম, তাহলে কি আমি ছবি আঁকতাম না? এটা হচ্ছে প্রথম নিজেকে প্রশ্ন করার একটা জায়গা রয়েছে। অবশ্যই ছবি আঁকতাম। এবং তখন আমার মিডিয়াম কি হতো? তখন কাঠ কয়লা হতো, আমি গাছের ডাল পুড়িয়ে আমি আঁকতাম। কোথায় আঁকতাম? আমার সারফেস থাকতো পাথর। তাহলে পাথরের গায়ে, মানুষ তো আগেও এঁকেছে পাথরের গায়ে, তখন তো কাগজ ছিল না। অর্থাৎ মিডিয়ামটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে এই ইমপ্রেশনটাকে, নিজের মনের ইমপ্রেশনটাকে রেখে যাওয়া একটা জায়গায়, মানে ডাম্প করা, এটাই ছবি আঁকা। সেখানে কি মিডিয়ামে আঁকলাম, কি মিডিয়াম আমার হাতের কাছে রইলো, এটা খুব একটা বড় ব্যাপার নয়। এই এই মানে চিন্তাগত জায়গা থেকে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমি বহু মিডিয়ামে কাজ করেছি। মানে শান্তিনিকেতনে গিয়ে আমি হচ্ছে লাল মাটি এবং কাঠ কয়লা, শ্মশানের কাঠ কয়লা আমি কুড়িয়ে এনেছি এবং সেখান থেকে রং তৈরি করে সেটা দিয়েও কাজ করেছি। আবার এমনও হয়েছে যে শুধু একটা জেল পেন ছাড়া কিছু নেই, আমি ট্রেনে যাচ্ছি, বাইরের দৃশ্য দেখছি, আমি সেটা দিয়েও কাজ করেছি। আবার সাধারণ আমার কাছে যে সমস্ত বাচ্চারা আসে, তারা রং টংগুলো ফেলে যায়, সেগুলোকে আমি একটা জায়গায় জমাতে জমাতে প্রচুর রং হয়, সেগুলো দিয়ে ঘষেও কাজ করেছি। অর্থাৎ মিডিয়ামটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিশাল বিষয় নয়, আবার খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেহেতু আপনি মানে মিডিয়ামের একটা কাইন্ড অফ ইম্প্রোভাইজেশনের কথা বললেন, তো
এটা আমাকে ফোক আর্টের কথা মনে করালো, কারণ কিছুদিন আগে আপনার সাথে দেখছিলাম গ্রামের মাটির দেওয়ালে মিউরাল এবং আলপনা। এবার ফোক আর্টের ক্ষেত্রে ধরুন আলপনা তো আমাদের মানে মা মাসিরা দিয়েই আসছেন বহুদিন ধরে, এবং আমরা চলতি কথা এগুলোকে শিল্প বলিও। কিন্তু আপনি যখন একটা মাশরুম আঁকছেন, আবার একদম সেই প্রথম প্রশ্নতে ফিরে যাচ্ছি, আপনি বললেন এটা আপনার কাছে শুধু মাশরুম না, এর মধ্যে বক্তব্য আছে, কিন্তু আমাদের মা মাসিরা তো কাজের ফাঁকে যে আলপনাটা দিচ্ছেন সেখানটাতে মানে জানি না, আমি হয়তো কোথাও মিস করে গিয়ে থাকতে পারি, কিন্তু এতদিন অবধি আমার যেটা মনে হচ্ছে সেটার মধ্যে কোনো বক্তব্য নেই। সেটার মধ্যে একটা নিয়ম আছে, সেটার মধ্যে একটা হেরিটেজ আছে, একটা মানে পুরনো ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার আছে, প্র্যাকটিস আছে, সৌন্দর্যও আছে, কিন্তু সেই বক্তব্যটা নেই। তাহলে এই যে বক্তব্যহীন আলপনা, যদি আমি ধরে নিই যে সেটাতে বক্তব্য নেই, তাহলে এটা কি আপনার কাছে আর্ট? হ্যাঁ, এখানে একটা বিষয় একটু বলে দেওয়া ভালো যে বক্তব্যহীন কোনো আর্ট হয় না, মানে বক্তব্য থাকি, অর্থাৎ একটা ক্যালেন্ডারেরও যদি একটা কোনো রাধাকৃষ্ণের ছবি থাকে, সেটারও বক্তব্য হচ্ছে যে কৃষ্ণ এবং রাধা দুটো শোল এবং তাদের একাত্ম হওয়ার একটা বক্তব্য সেখানে বলা থাকছে। সে কারণেই সেই ছবিটাও তারা খুব কাছাকাছি, একজন বাঁশি বাজাচ্ছে, একজন পাশে দাঁড়িয়ে আছে, ঠিক একটা ইয়ের মতো। এবার তার মধ্যে হয়তো বৈষ্ণব পদাবলীর ভাব নেই, কিন্তু এটা তো বক্তব্য রয়েছে সেই ক্যালেন্ডারের ছবিটার মধ্যে যে আহ, এরা দুটো ক্যারেক্টার, মানব মানবী, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে এবং সেটা ভালোবাসার সম্পর্ক। ফলে বক্তব্যহীন যে কথাটা আহ, তুমি বলছো, সেটা কিয়দাংশে ঠিক, মানে ঠিক নয়, সেই কথাটা কিয়দাংশে নয়, সে কথাটা ঠিক নয়, বক্তব্য থাকবেই। এবং বক্তব্য আছে বলেই এই যে লতা এবং পাতার যে আলপনা দিচ্ছেন গ্রামের, ধরো ফোক যারা আর্টিস্ট দিচ্ছেন তার বাড়ির মধ্যে একটা প্যানেল তৈরি করছেন, তিনি এইটা বলতে চাইছেন যে লতা এবং পাতা, এই লতাটার পরে এই একটা ফুল, আবার একটা লতায় পরপর সাজালে সেটা দেখতে সুন্দর লাগে, অর্থাৎ এই ফুল সুন্দর, পাতা সুন্দর, প্রকৃতি সুন্দর, এই বার্তাটি রয়েছে, সেটা কখনোই বক্তব্যহীন নয়। অর্থাৎ তুমি আবার যদি জঙ্গলের কোনো আদিবাসীদের বাড়ি যাও এবং সেখানকার যদি কাজ দেখো, দেখবে সেখানে ছোট ছোট পশু, ছোট ছোট পাখি, মাছ, এই ধরনের মোটিভগুলো আসছে, কেননা তারা ওই জঙ্গলের মাছ, ওই জঙ্গলের পশু, এটা দেখে তারা অভ্যস্ত। তার মানে সেখানে একটা জঙ্গলের জীবনের বার্তা দেওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে। অর্থাৎ কোনো আর্টই বক্তব্যহীন নয়। যে যেখানে যে কাজটি করছেন জানবে সেটা তার আশেপাশের পরিমণ্ডল, পরিবেশ, এনভায়রনমেন্ট, পশু পাখি, গরু ছাগল, মথ প্রজাপতি, সবটাকে ঘিরে তার একটা ধারণা তৈরি, এবং সে তার ওই জায়গাটার কথা তার আলপনা দিয়ে বলার চেষ্টা করছে। তুমি যদি অর্লি আর্ট দেখো, অর্লি আর্টে দেখবে যে তাদের মধ্যে বেশ একটা অদ্ভুত একটা যূথবদ্ধ, সবাই একসাথে নাচছে, কেউ গান করছে, কেউ মাদল বাজাচ্ছে, এই ধরনের তুমি পরপর পরপর দেখতে পাবে। তো সেটাও তো বক্তব্য আছে যে এই যে আমাদের সমাজবদ্ধ, মানুষ যে সমাজবদ্ধতা, মানুষের সমাজবদ্ধ জীব, সেটার একটা বার্তা রয়েছে। আবার তুমি যদি এই যে শান্তিনিকেতনে তুমি যেটা দেখলে যে বাড়ির দেওয়ালের মধ্যে ওই নিয়ে যাচ্ছে হচ্ছে কতগুলো পাতা নিয়ে যাচ্ছে দুজন আদিবাসী মহিলা, বা তারপরেরটাতে যখন দেখবে যে একটি ছাগলকে টানতে টানতে নিয়ে আসছে, এ তো তাদের দৈনন্দিন জীবন, সে তার দৈনন্দিন জীবনের বার্তাটিকে দিচ্ছে কিন্তু, অর্থাৎ বক্তব্যহীন নয়। ফলে সেগুলো অবশ্যই আর্ট, এবং এর মধ্যে হেরিটেজ শুধু নয়, এটা হচ্ছে একদম প্রাচীনত্ব। অর্থাৎ একটা একটা শিল্পের একদম শুরু যেখান থেকে হয়েছিল, একদম রুট যেটা, একদম গোড়া যেটা, আমরা সেটা দেখছি, এবং সেটাকে মডিফাই করে পরবর্তীকালে অন্যরকম আরও সব আধুনিক শিল্পীরা, শহুরে আমরা যারা, আমরা সেগুলোকে মডিফাই করে তাদের কাছ থেকে নিয়েছি মাত্র, কিন্তু তারা আকর, তারা হচ্ছে একদম সেই মানে খনিতে অপরিশোধিত একটা, মানে কোনো একটা আকর, যেটা থেকে একটা অন্য কিছু আমরা আবার চেষ্টা করছি আর কি। ফলে ফোক আর্ট সবসময়ই পিওর এবং অরিজিনাল, এবং সে বার্তাবহ। আচ্ছা, এবার আপনি যেহেতু ফোক আর্টের কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গার ফোক আর্টের কথা বললেন, এবং আপনি বললেন যে এদের প্রত্যেকেরই বার্তা আছে, তাহলে আমি ছোট্ট আপনাকে একটা কাইন্ড অফ থট এক্সপেরিমেন্টের মধ্যে ফেলতে চাই। আপনার সাথে ইতিপূর্বে যে সমস্ত কথাবার্তা হয়েছে তাতে বিভিন্ন সময় এটা উঠে এসেছে যে আপনি বাংলার বাইরে যাওয়ার সুযোগ পেয়েছেন, মানে পার্মানেন্টলি থাকার জন্য। আপনি যাননি কারণ আপনার মনে হচ্ছে এটাই জায়গা,
এবার আপনার মনে হয় না যে এই যূথবদ্ধতাটাই যদি আমার আর্টের মূল বিষয় হয়, এই জঙ্গলের হরিণ বা ছাগল টেনে নিয়ে যাওয়াটাই যদি মূল বিষয় হয়, তাহলে তো সেটা গোটা পৃথিবীতেই আছে। তাহলে আমাকে যদি বাংলা থেকে তুলে দূরে নিয়ে যাওয়া হয়, তাহলে এক্স্যাক্টলি আপনার কিসের অসুবিধাটা হবে, মানে কি জিনিসটা মিস করবেন? কারণ উপাদান আপনার সেখানেও আছে, মিডিয়াম আপনার সেখানটাতেও আছে, ল্যান্ডস্কেপ আপনার সেখানটাতেও আছে। তাহলে এক্স্যাক্টলি এই যে মানে আমরা যেটাকে হয়তো কাব্যিকভাবে বলে দিই শিকড় জুড়ে আছে, মানে একটা তো হ্যাঁ থাকে যে পরিবারের টান আছে, পরিবারের সাথে দেখা হচ্ছে না, কিন্তু এর বাইরে কি মানে ব্যাপারটাকে যদি আপনি আরেকটু ট্যাঞ্জেবলি মানে ধরে বলেন। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি তো মফস্বলের মানুষ। আমি বর্ধমান শহরে মানুষ হয়েছি, এবং বর্ধমান শহরে যখন আমি বড় হয়েছি তখন বর্ধমান শহর ছিল না, মানে বর্ধমান শহরের ভেতরে একটা একটা গ্রাম ছিল, সে বুকের মধ্যে একটা গ্রাম ছিল। এবার আস্তে আস্তে কি হয়েছে, যত সময় গেছে নগরায়ন হয়েছে এবং সেই গ্রামটা আস্তে আস্তে ক্ষীণ হতে হতে এখন সামান্য দু চার ঘর একটু গ্রাম্য একটা পরিবেশ রয়েছে, বাকি সবটাই শহর হয়েছে। তো এই ছোটবেলায় আমি যখন সেই জায়গাটায় থেকেছি, সেখানকার বর্ষা বা সেখানকার এই যে জল জমা, সেখানকার ওই জল জমে যাওয়ার পর ছোট ছোট মাছ খেলা করে বেড়াচ্ছে, একটা হয়তো জঙ্গলের মতো হয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে মাকাল ফল লাল টুকটুকে ধরে আছে, ওটা আমি দেখছি। এগুলো না মনের মধ্যে একটা অদ্ভুত মানে একটা ভাব সৃষ্টি করতো যে বাহ, এত সুন্দর, তুচ্ছের মধ্যে কত সুন্দর, পথের দেবতার জিনিস এত সুন্দর। আমরা তো বড় মানে কি কি হয় যে আমার কোথাও গিয়ে মনে হলো দেবতাকে আমার গ্র্যাটিটিউড করা দরকার বা ইয়ে করা দরকার, সে কারণে আমি পুরী যাচ্ছি, বা আমি জগন্নাথ মন্দির যাচ্ছি, কি আমি আরও বড় কোনো টেম্পলে যাচ্ছি। কিন্তু আমার কাছে মনে হয় যে দেবতা কি সেখানে আছে? দেবতা তো সর্বত্র আছে। মানে তুমি যে কথাটা বললে যে তাহলে এটা তো এখানে আছে, তাহলে ওখানেও তো থাকতে পারে, তাহলে কি ওটার, এটাই আমি বলছি যে তাহলে তো যা ওখানে আছে তা তো এখানেও আছে, তাহলে আমার ওখানে যাওয়ার প্রয়োজন কি? তাই তো? তার মানে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমার এই বেড়ে ওঠার সাথে আমি কানেক্টেড। আমি অন্য জায়গায় বেড়ে ওঠা, ইংল্যান্ডের একটা কাউন্টির সাথে আমি কানেক্টেড নই, অর্থাৎ সেখানে গেলে আমি যাব একজন পর্যটক হিসেবে, আমি সেখানকার ভূমিপুত্র নই। ফলে আমি সেখানকার মাটি, সেখানকার গাছপালা, সেখানকার মানুষ, সেখানকার প্রকৃতি, সেখানকার বর্ষা সম্পর্কে অবগত নই, ফলে আমার কানেকশন তৈরি হবে না তার সাথে। হ্যাঁ, আমি আঁকলে ওই জাস্ট সুন্দর একটা কাউন্টি, একটা ঢেউ খেলানো জমি, তার মধ্যে ঘাসগুলো দোলা খাচ্ছে, এই জিনিসটা আমি কমন দেখতে পাবো, কিন্তু সেটা একটা জাস্ট ওই ল্যান্ডস্কেপই আঁকা হবে আর কি। কখনোই সেটা দিয়ে আমি আমার বক্তব্যকে বলতে পারবো না। যেমন আমি দামোদরে যে মানে নিজের মধ্যে যে দামোদরের সাথে একাত্ম বোধ করি, আমার সত্যি কথা বলতে কি আমার গঙ্গার সাথে আমি সেটা করি না, কারণ আমি তো ছোট থেকে গঙ্গার ধারে মানুষ নই, বুঝতে পারছো? আবার আমি যেভাবে আমার শহরটার সাথে আমি মানে এতটা ইয়ে ফিল করি, একাত্ম ফিল করি, সেটা আমি আবার দিল্লি বলো, চেন্নাই বলো, মুম্বাই বলো, যেখানে আমার প্রদর্শনী হয়েছে, আমি গিয়ে সেই সেই ব্যাপারটা পাইনি। কোথাও গিয়ে খুব সেগুলোকে মনে হয়েছে টেকনিক্যাল জায়গা, যেটুকু কথা বলার নয় সেটুকু কথা বলছি। কিন্তু আমি এই যে এখানে বসে ছবি আঁকছি, হ্যাঁ, তোমার আমার মধ্যে যে কানেকশনটা তৈরি হয়েছে, বা আমি যখন ধরো কালকে বর্ধমান যাব, গিয়ে সকালবেলাতেই আমি আমার সাইকেলটা নিয়ে বেরোবো, গিয়ে আমার একটা চেনা চায়ের দোকান আছে, এই চা দিয়ে দুটো, তারপর দুটো লোক আসবে, সে বলবে যে কালকে লটারির টিকিট কেটেছিলাম, এই টাকাটা হয়নি। কেউ বলবে যে আজকে আমার জমিগুলোতে হচ্ছে জল ঢুকে গেছে। এগুলো আমার ছবির উপাদান দেবে। কিন্তু ধরো এটাই আমি নেদারল্যান্ডসের কোনো একটা পাবে বসে আছি, এবং সেখানে দুজন ভদ্রমহিলা, একজন ভদ্রলোক এসে তাদের দুঃখের কথা বলছেন, আমি কিন্তু কানেক্ট করতে পারবো না। সে হয়তো বলছে যে আমি কালকে ক্যাসিনোতে এত টাকা হেরেছি, আমি আমি ওটা শুনবো, আমার কাছে নতুন অভিজ্ঞতা হবে বটে, কিন্তু সেটা আমার ভেতরে মজ্জাগত হবে না। সে কারণেই আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে যদি ছবি আঁকাটাই গুরুত্বপূর্ণ হয়, তাহলে মাটির কাছে থাকো, তোমার রুটের কাছে থাকো, সে তোমাকে উপাদান দেবে। ঠিক সেই কারণেই আমার ছবি আঁকার উপাদানের কখনো অভাব হয় না। একটু আগে যেটা আমরা বলছিলাম, আপনি পদ্ম আঁকেন, এটা আঁকেন, সেটা আঁকেন, আমি কিন্তু শুধুমাত্র পদ্ম, নৌকা, নদী বা এই মাশরুম এটা আঁকি না, আমি অজস্র হিউম্যান ক্যারেক্টার আঁকি, আমি অজস্র গাছপালা আঁকি, পোকা আঁকি, ফড়িং আঁকি। মানে আমার যেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাকে ভালো লাগে, যেগুলো দিয়ে আমি আমার কথা বলতে পারি, আমার মনে হয় যেন এটা আমার ছোটবেলাটা, আমার জন্ম, অর্থাৎ এই ফড়িংটা ফড়িং নয়, সেটা আমি নিজে, নৌকাটা নৌকা নয়, ওটা আমি নিজে। আমি যে এই আত্মকথন, একটা 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 তো গল্প বলে যাচ্ছি আমি আমার জীবনের,
সেই গল্প বলার ক্ষেত্রে এই ভাষাটা আমার কোথাও গিয়ে মনে হয় যেন আমার সবচেয়ে কাছের ভাষা, এটা আমার মায়ের ভাষা। এই ভাষায় আমি বলতে আমি সাবলীল, যেটা অন্যের ভাষায় বলতে আমি সাবলীল নই, তাই আমার যাওয়া হয়ে ওঠেনি। আচ্ছা, যেহেতু একটা গল্প বলার প্রশ্ন এলো, আমরা কিছু কিছু কবি সাহিত্যিকদের ক্ষেত্রে শুনেছি যে তারা হয়তো অনেক ক্ষেত্রে দুটো বই লিখে হয়তো মনে করেন যে আমার যা বলার ছিল বলা হয়ে গেছে। আপনার কি মনে হয় যে একজন পেন্টারের পক্ষে সেটা সম্ভব, যে একটা সার্টেন টাইম অবধি ছবি এঁকে বা কিছু পরিমাণ ছবি এঁকে, বা আপনার নিজের মনে হয় যে আমি হয়তো এই ছবিগুলোকে এইভাবে ধরতে চাচ্ছি, এখন অবধি ধরা হয়নি বলে আমি এই জার্নিটা করে যাচ্ছি, ধরা হয়ে গেলেই জার্নিটা কমপ্লিট হয়ে যাবে, এই গল্পটা আমার বলা হয়ে যাবে, এটা কি কখনো মনে হয়? নাকি মনে হয় যেটা একান্তই মানে এতটাই অসীম যেটা হবে না, সম্ভব না, এবং যা গতি? এবং যদি এই দ্বিতীয় অপশনটা সত্যি হয়, তাহলে সেটাতে কি আপনি সুখী, নাকি সেটাতে কোথাও গিয়ে একটা দুঃখ হয় যে তাহলে সারা জীবন সাধনার পরে আমি যেটা চেয়েছিলাম সেটাকে কোথাও রাখতে পারবো না, জার্নিতেই কেটে যাবে? আমরা জানি জার্নির একটা বিউটি থাকে, ডেস্টিনিরও তো একটা বিউটি থাকে। হ্যাঁ, দেখো, যে কোনো বিষয়ের ব্যাপার হচ্ছে যে আমি শেষ কথা বলে দিয়েছি এই মতামতে আমি বিশ্বাসী নই। অর্থাৎ আমি ছবি এঁকে ফেলেছি, আমার যেটা বলার ছিল সে তাতে আমি বিশ্বাসী নই। হ্যাঁ, এবার একটা ব্যাপার থেকে বাজার, এখানে বাজার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে একজন লেখক বা একজন শিল্পী যখন আঁকছেন এবং সেই ছবি বা তার তো একটা বাজারগত মূল্য তো আছেই, তার আর্ট ভ্যালুর থেকেও তার বাজারগত মূল্য একটা থাকে, কারণ সেটা যেহেতু তার পেশাগত জায়গা, ফলে সেটা থাকবেই এবং থাকাটাই স্বাভাবিক। এবার ধরো একজন আর্টিস্টের একটা বক্তব্য রয়েছে এবং সেই তার বক্তব্য তিনি বলছেন, এবং এই বাজারের কাছে সেই বক্তব্যটি খুব গ্রহণযোগ্য বলে মনে হয়েছে, এবং একসময় সেই বক্তব্যটির উপর যা ছবি বা যা শিল্পকর্ম বা যা লেখালেখি সেগুলো প্রচণ্ড মানুষের কাছে পৌঁছেছে। এবার সেই মানুষটা কিছুদিন পর ওই কথাটাই আবার অন্যভাবে যখন বলছেন, তখন মানুষ বলছেন রিপিটেটিভ, অর্থাৎ মানুষ নয়, বাজার বলছে রিপিটেটিভ। এই যে রিপিটেটিভ কথাটা বলে দেওয়া হচ্ছে এবং তারপরে আস্তে আস্তে তাকে সে সে ভোলা শুরু হচ্ছে, এবং নতুন কেউ একজন নতুন একটা কথা বলছে, আবার লাইট যেটাকে বলা হয় তার সামনে যাচ্ছে, বা আর মানুষ তার দ্বারা আকৃষ্ট হচ্ছে। অর্থাৎ সেই যে ওই কথাটা বারবার বলছে তাকে নিয়ে আর ইন্টারেস্ট থাকছে না বাজারে। এটা হলো বাজারের কথা। এবার একজন শিল্পীর ব্যক্তিগত, সেটা হচ্ছে যে ধরো কারোর একটা ছবি বা কারোর একটা সিরিজ খুব বিখ্যাত হয়েছিল, বাজারের কাছে তার ওইটুকুই অবদান। তার বাইরে সেই মানুষটা আর কি বলছে বা কি লিখছে তারা বদার্ড নয় বলে সেই মানুষটা অমুক তো শেষ হয়ে গেছে, অমুক তো একই কাজ করে, ও তো শেষ। আসলে শেষ হয় না। আসলে যেটা হয়, প্রত্যেকের করা উচিত যেটা, সেটা একটা নির্দিষ্ট সময় পর প্রকাশ করা উচিত নয়। অর্থাৎ একজন লেখক লিখবেন, তার বক্তব্য যখন দেখবে যে মানুষ বা বাজার সেটাকে আর সেই জায়গায় নিয়ে যাচ্ছে না, বা সেটাকে বলছে যে রিপিটেটিভ, তিনি লিখুন বাড়িতে, কিন্তু তার প্রকাশ করা উচিত নয়। ছবি আঁকুন, কিন্তু সেটা প্রকাশ করা উচিত নয়। এটা একটা প্রত্যেক দিনের মানে খাওয়া ঘুম এটার মতো একটা অভ্যাস, এবং এটাকে ভালো থাকা যায়, এটা এটা ছাড়া তো আর জীবনে অন্য কিছু পারি না বা পারেন না। ফলে এই অভ্যাসটা মৃত্যুর শেষ দিন অবধি থাকবে, এবং একটা খোঁজ থাকবেই যে আমি সব কি এঁকে ফেলেছি, সব কি লিখে ফেলেছি। এবার এই খুঁজতে খুঁজতে কারোর কারোর যেটা হয় যে তিনি নতুন নতুন মৃত্যুর আগের দিন অবধি নতুন নতুন কথা, নতুন সৃষ্টি, নতুন অনেক কিছু বলতে থাকেন। আবার কেউ কেউ হয় যে যাই বলতে যান, যাই দেখেন, গিয়ে তার সেই ফিলোজফিটা ওখানে আবার ফিরে ফিরে আসে, এবং সেটাও তো অন্যায় নয়। একটা ফিলোজফিকে আঁকড়ে একটা মানুষ সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে, এটাও তো চারটিখানিকের কথা নয়। এটা কারো কাছে রিপিটেটিভ হতেই পারে, কিন্তু তার কাছে তো নাও হতে পারে। ফলে একজন শিল্পী বা একজন লেখক বা একজন যিনি শিল্পকর্ম করছেন, তার এই পদ্ধতি, এই নির্মাণগত পদ্ধতি, এটা চলতেই থাকবে। নতুন নতুন জিনিসকে নিয়ে এসে তিনি হয় নতুন ছাঁচে ফেলবেন, অথবা পুরনো ছাঁচে ফেলে সেই নতুন জিনিসটাকে আবার পুরনো জিনিসে পরিণত করবেন। অর্থাৎ পদ্ম এঁকেছি আমি অমুক কথা ভেবে, 10 বছর পরে আবার পদ্ম আঁকছি একটা অন্য কিছুকে ভেবে, আবার মৃত্যুর আগে একটা পদ্ম আঁকছি সেটাকে আবার আরেকটু অন্য কিছু ভেবে। অর্থাৎ ব্যাপারটা পদ্মতে এনে আমি আনছি ইচ্ছাকৃত। এইটা হচ্ছে বক্তব্য। এবার সেটা কারো বাজারের কাছে ওই যে যেটা বললাম রিপিটেটিভ হতে পারে, আবার কারোর কাছে মনে হতে পারে যে না, এই মানুষটা সারা জীবন ধরে একটি কথাই বারবার বারবার একটা গল্প লিখে যাচ্ছেন, একটাই গল্প
তাহলে শেষ বলে কিছু হয় না, সেটা অসমাপ্ত গল্প হতে পারে, কিন্তু শেষ বলে কিছু হয় না। হ্যাঁ, বাজারের কাছে শেষ হতে পারে যে অমুকের বইটার বিক্রি হচ্ছে না, অমুকের ছবিগুলো আর সেই গুরুত্ব পাচ্ছে না, দুটো আলাদা জিনিস।